আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টিভির সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটিতে। আপনার ক্যান্সার এবং তার যে কোনো জিজ্ঞাসা ও সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। আমাদের আজকের আলোচনার বিষয় ক্যান্সার এবং তার আধুনিক চিকিৎসা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন ভারতের প্রখ্যাত ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর শ্রাবণ কুমার চিন্নিকাটি এনাম ক্যান্সার হসপিটাল, এবং সেই সাথে আছেন প্রফেসর ডক্টর শেখ গোলাম মোস্তফা, ক্যান্সার স্পেশালিস্ট অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট এনাম ক্যান্সার হসপিটাল অ্যান্ড এক্স ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। আপনারা চাইলে সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকের ডক্টরদের সাথে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে। স্যার, অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য এবং গুড মর্নিং। ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে আমি একটু শুরু করি। আমরা সবসময় ক্যান্সারের বিভিন্ন আধুনিক চিকিৎসাগুলো নিয়ে বরাবরই কথা বলছি, অনেক দূর এগিয়ে আসছি। আমাদের প্রিভিয়াস ট্রিটমেন্ট যে মডেলিটিসগুলো আমরা ফলো করতাম, যেভাবে ট্রিট করতাম, সবসময় রোগীদের মধ্যে একটা ভয় থাকতো ক্যান্সার মানে আমার মৃত্যু কিংবা আমি কতদিন বাঁচবো। এই যে বিষয়গুলো থেকে আমরা অনেক দূর এগিয়ে আসছি কিছু জিনিস ফলো করার কারণে। আমরা যদি প্রপারলি প্রতিরোধ করি বা প্রপারলি আর্লি ডিটেক্ট করতে পারি একটা পেশেন্টের জন্য, দেখা যায় অনেকাংশে তার জীবন যাত্রার মানটাকে পরিবর্তন করে আমরা তাকে একটা ভালো জীবন দিতে পারি, যদিও সে একটা ক্যান্সার রোগে ভুগে থাকে। স্যার, প্রতিরোধের বিষয়টা যদি আসি, যে কতটুকু গুরুত্বপূর্ণ একটা ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে, আসলে কি ধরনের প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়া উচিত যাতে তার ক্যান্সার না হয়? আসলে ধন্যবাদ আপনাকে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড তো প্রিভেনশন ইন কেস অফ ক্যান্সার আসলে এটা একটু পার্থক্য অন্য জিনিসের থেকে, অন্য ডিজিজের থেকে। ক্যান্সারের প্রিভেনশনটা তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন অ্যান্ড টারশিয়ারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন হচ্ছে যে তার শরীরে কখনোই ক্যান্সার হবে না, সে ক্যান্সারের যত রকম কারণ আছে তার থেকে দূরে থাকবে এবং তার ক্যান্সার হবে না। সেটা আমি পরে আসছি যে কী কী কারণে। আর সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে যে খুব সূচনায় ছোট্ট থাকতে যদি দেখা দেয়, সেটাকে সমূলে উৎপাটন করলে প্রাথমিক পর্যায়ে, তাহলে তার আর ওই ক্যান্সার বা ওই রোগ তার শরীরে থাকবে না, কখনোই হবে না তার ওই রোগ। এটা সেকেন্ডারি প্রিভেনশন। টারশিয়ারি প্রিভেনশন হচ্ছে কতগুলো ক্যান্সার আছে লোকালি ম্যালিগন্যান্ট, ওটা লোকালি থাকে, সেটাকে যদি আমরা এক্সিশন করে ফেলে দিতে পারি বা যে কোনোভাবে ওটাকে তুলে ফেলতে পারি, তাহলে ওই ক্যান্সার তার শরীরে থাকবে না, ওই ক্যান্সারে তার মৃত্যু হবে না, এটা বলা যায়। এটা হচ্ছে টারশিয়ারি প্রিভেনশন। তো এগুলো করতে হলে ক্যান্সারের লক্ষণ আদি সম্বন্ধে, তার কারণ সম্বন্ধে ধারণা থাকতে হবে। কারণ তো আপনারা জানেন, সবাই জানেন যে কারণ দুরকম হয়, একটা জেনেটিক কারণ আছে, আর একটা হচ্ছে জেনেটিক যেটা ফ্যামিলিয়াল, আর একটা হচ্ছে পারিপার্শ্বিক যেটা এনভায়রনমেন্টাল কজের কারণে হয়। তো জেনেটিক কারণের অ্যাকচুয়ালি আমাদের করার তেমন কিছুই নেই। এটা যখন যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তার কাউন্সেলিং বিভিন্ন রকম ব্যাপার স্যাপার থাকে। আর পারিপার্শ্বিক সেটা হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্য অভ্যাস, আমাদের কাজের পরিবেশ, কাজের পরিস্থিতি, আমাদের রাস্তাঘাটের পরিস্থিতি, ধোঁয়া, ধূমপান, বিশেষ করে যারা ধূমপান করেন। এখন তো একটা আইন হয়েছে যে লোকালয়ের মধ্যে ধূমপান করা যাবে না, মানুষ থাকলে ধূমপান করা যাবে না, তারপরেও অনেক মানুষ মানতে চায় না, রাস্তাঘাটে বাসে ট্রেনে ধূমপান করে বসে। তো এসব ধূমপানের কারণে তার নিজের যেমন ক্ষতি হচ্ছে, নিজের ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যাচ্ছে, আশেপাশে যারা থাকছে তারা প্যাসিভ স্মোকার হিসেবে তাদেরও ক্ষতি হচ্ছে। যেমন তার ওয়াইফ থাকতে পারে, তার বাচ্চা থাকতে পারে, বা একটা জায়গায় অনেক লোক থাকতে পারে, তাদেরও কিন্তু ক্যান্সার হচ্ছে। কারণ ধূমপানে অনেক ধরনের ক্যান্সার হয়, আপনি জানেন, মুখের থেকে শুরু করে ফুসফুস, তারপরে আপনার কিডনি, ব্লাডার, সব জায়গায় ক্যান্সার হতে পারে। অন্য ক্যান্সারগুলো তো অ্যাগ্রিগেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। হ্যাঁ, এছাড়া খাদ্য অভ্যাসে অনেকগুলো কারণ আছে। যে খাদ্যগুলা বেশি খেলে ক্যান্সার প্রতিরোধ হয়, আবার অনেকগুলো খাদ্য আছে খেলে ক্যান্সারকে ত্বরান্বিত করে।
অ্যাডিটিভ হিসেবে কাজ করে বা কার্সিনোজেন হিসেবে কাজ করে। ক্যান্সার দুটো কারণে হয়, দুটো ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে ইনিশিয়েটিভ আর একটা প্রমোটিভ। ইনিশিয়েটিভ সে হচ্ছে ইনিশিয়েট করে দিয়ে চলে যায়, তারপরে প্রমোট করতে থাকে কতগুলো ফ্যাক্টর আছে। এটা জেনেটিক পর্যায়ে হয়, এটা খুব সূক্ষ্ম ব্যাপার, এত বিশ্লেষণে আমরা না যাই। তো মোটামুটি খাদ্য অভ্যাসের কারণে অনেকগুলো ক্যান্সার হয়। যদি আপনি রেসিডুয়াল ডায়েট খান, মানে শাক সবজি ফল মূল যদি পর্যাপ্ত পরিমাণ খেতে পারে, তার বাউল যদি রেগুলার থাকে, বাউলে রেগুলার ক্লিয়ার, রেগুলার তার পায়খানা হয় সকালে, তাহলে তাদের কিন্তু কোলন ক্যান্সার বা স্টোমাকের সব ক্যান্সার এগুলো কিন্তু খুব কম হয়। রেকটাম, কোলন এসব ক্যান্সারগুলো কম হয়। যারা নন রেসিডুয়াল ডায়েট খান, বিশেষ করে ফ্রেশ ফুড বেশি খান, যারা শাকসবজি তেমন একটা খান না, ফলমূল খান না, মাংস বেশি খান বা এই ধরনের জিনিস পোলাও বিরিয়ানি ইত্যাদি খেয়ে থাকেন, তাদের কিন্তু কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সার এগুলো কিন্তু খুব বেশি হয়, যেটা বেশি প্রবণতা ওয়েস্টার্ন কান্ট্রিতে একটু বেশি, ডেভেলপ কান্ট্রিতে এগুলো একটু বেশি। এখন কথা হচ্ছে যে একটা মজার কথা হচ্ছে যে যখন খাবার সময় ছিল তখন আমরা ওই সব জিনিস খাইনি, পড়ন্ত বয়সে গিয়ে তখন আমরা ফাইবার খুঁজি, কিসে ফাইবার আছে, কোন রেড আটার মধ্যে কোনটার মধ্যে ফাইবার বেশি আছে, বা এমনকি আমরা ওই যে খাচ্ছি, এসবগুলো ভুসি খাচ্ছি বা অন্য এই ধরনের কিছু খাচ্ছি যেন ফাইবার বেশি পাই, কিন্তু বয়সের সময় খাইনি। যেমন ব্যায়াম করা একটা বিষয়, একটা হাঁটা চলা, শরীরকে ফিট রাখা, সেটাও আমরা কিন্তু করতে পারছি না, ঠিক বয়সে করি নাই। পরন্ত বয়সে গিয়ে আমরা কিন্তু রমনা পার্ক ভরে ফেলছি হাঁটার জন্য। এই বিষয়টি ধরে আমি ডক্টর শ্রাবণের কাছে একটু জিজ্ঞেস করতে চাই। সো ডক্টর শ্রাবণ, হোয়াট শুড বি ইয়োর প্রিভেন্টিভ মেজার টু ইউ অ্যাডভাইজ অলওয়েজ টু দ্য পেশেন্ট রিগার্ডিং নট টু হ্যাভ ক্যান্সার অর দ্য if they want to have prevent the cancer? Best is like most of cancers are because of lifestyle. Okay, yes. Basically all the cancers lifestyle, and even where we say is the genetic, say it is a breast cancer, ovarian cancer, and other endometrial cancer and all. So there also it is highly modifiable. Modifiable means if you do exercise this one lifestyle, good food habits, those genetic things also can be modified. It means that no, like all cancers are preventable. Okay, so sometimes it comes from parents to children. It is because of the bad habits of their parents, children. So see, it is all finally comes to the lifestyle. Okay, lifestyle will modify even the genetic factors. Okay, so that is how we have to do it. And other thing is we have to early screening you have to do. There are most common cancer which are screenable. Say gala cancer, so that is head and neck cancers. Most of cancers comes because of the smoking. Okay, like smoking, eating tobacco, which is more common in Bangladesh. Okay, so सब धरनेर तंबाकेर जिनिस आछे ना वो बंद करते होबे, start करते होबे ना. So other thing is like simple, like if you come to the oral cavity examination, simple oral examination, stand in front of a mirror and check your oral cavity and check anything is there abnormal, anything is there in the head and neck region. So that is how simple. Every month you make it, every day or every month you do it. So make sure that you don't have any abnormal, because cancer is a painless disease. Initially it starts with a painless thing. So don't neglect the thing which is painless. Painless is more dangerous than the painful. Okay, so coming to the breast is also like it can be a highly preventable disease. So one is if you have a family history, do exercise, regular exercise korte hobe. Second, other thing is self breast examination monthly once. After like 10 days, if they have family history positive, they should be more aware of it. More aware about it. Okay, so nowadays you have a lot of information available in your smart mobile, so you need not have to go to anyone else. So other thing is self breast examination. Every month after 10 days after the menstruation, start doing self breast examination. Even it should start from the childhood. Okay, when they become puberty, they attain the puberty, they start doing those things. So they examine the breast. Okay, start examine the breast.
Okay, when you are taking bath and when you are standing in front of a mirror, do those things regularly so that it becomes integrated into your life. So আমরা আবার ডিসকাশন আসছে, উই হ্যাভ এ ফোন। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, নীলফামারী থেকে। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি আবার করুন দর্শক। আমার প্রশ্ন হলো, আমি একজন ক্যান্সার রোগী, বয়স 61, 5টা থেরাপি দিছি। এখন আমার এই যে কয়েক 3-4 দিন থেকে খুব কাশি হয়ে বুকে এবং এই যে নাড়ি ভর্তি প্রচন্ড ব্যথা। এখন এটার জন্য যেটা ঔষধ দিতে। যে দর্শক, আপনি আমাদের সাথে টিভি স্ক্রিনে থাকুন, আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর এসে আপনার উত্তরটি আমরা দিচ্ছি। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাবার আগে একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, তিনি একজন ক্যান্সার আক্রান্ত রোগী এবং তার প্রশ্নটি ছিল যে তার এখন অনেক বেশি কাশি এবং ঠান্ডা এবং তার সেই জন্য তার শরীরের অবস্থাটি অনেক খারাপ। আমরা কিছুটা ধারণা করছি যে তার মেটাস্টেসিস, যেটাকে আমরা বলি এক জায়গা থেকে ক্যান্সারটাকে আরেক জায়গায় ছড়িয়ে যাওয়া, সহজ বাংলায়। আমরা উত্তরটি নিচ্ছি স্যারের কাছ থেকে। স্যার, একজন প্রশ্ন করেছিলেন যে তার সে ক্যান্সার আক্রান্ত, কিন্তু তার এখন অনেক বেশি ঠান্ডা কাশি, মেবি এখান থেকেই ক্যান্সারটা থেকে তার হয়েছে। যদি আমরা সেটা ধরে নিই যে ক্যান্সারের কোনো সাইড এফেক্ট থেকে বা কমপ্লিকেশন থেকে হয়েছে, তাহলে কেন হচ্ছে বা এরকম? উনি প্রাইমারি কোথায় ক্যান্সার ছিল বলেননি যদিও, তো ধরে নেওয়া যায় যে উনি একজন বয়সী মহিলা এবং ওনার লাংয়ে প্রবলেম হচ্ছে, ওনার কাশি হচ্ছে এবং ব্যথা হচ্ছে অনেক। কেমোথেরাপি নিয়েছেন কিন্তু তা সত্ত্বেও এটা হচ্ছে। তো ব্রেস্ট ক্যান্সার আসলে খুব ডাইভার্জেন্ট ডিজিজ, এটা অনেক রকম কারণ থাকে। তো সব কারণ না দেখে চিকিৎসা করলে কিন্তু এটা কন্ট্রোল করা সহজ হয় না। সে কারণে হয়তো মেটাস্টেসিস হয়ে যেতে পারে লাঞ্চে মেটাস্টেসিস হলে তার শ্বাসকষ্ট হবে, কাশি হবে এবং ব্যথা হবে, এগুলো হবে। তো এইগুলোর জন্যে ওনাকে নিশ্চয়ই ওই প্যালিয়েটিভ মেডিসিন, যেটা মানে তার আপাতত তার যে সাইন সিমটম আছে, উপসর্গগুলো আছে, এগুলো দূর করাই হচ্ছে মূল উদ্দেশ্য। এখন ওনাকে ওনার কনসালটেন্টের সাথে যোগাযোগ করা উচিত। So, Dr. Shravan, we were discussing about lifestyle modification regarding many types of cancer. Specifically, some cancer should be genetically predisposing factors are there. I'll just tell you, like yes. we are talking about the self-breast examination, clinical examination, because now, like in the last 1 month, in the world, the breast cancer has become the #1 cancer. Previously, lung cancer was the #1. And the last 1 month it becomes a #1 cancer in the world. Okay, it means that it is highly preventable, and at the same time we achieved almost 20 years survival rate. Means most of the cancers are completely curable even at the stage 4 because advanced treatment like radiation treatment and also surgery. We're getting into lot of organ preservation. So in the present day, Vartamane, you should not do it any whole breast removal. So it should be breast conservation, because ladies need, like, they need, the breast is a feminine character. So nobody should remove the breast even it is stage 4, because we have very good, that is another depressing factor for yeah, we should not remove it any breast. Okay, so that's what in Amadar ANMA we follow that organ preservation. So even if it is stage 4, it is completely treatable, okay, completely controllable, completely curable. So because advanced medicines. So cell breast examination also, whenever you have a mass in the breast, you should go to a clinician, go to the oncologist, get examined, get biopsied, and make sure that it is not cancer. Okay, so that is one thing. And whoever cross the 40 years, they can have an yearly mammogram. Okay, yearly mammogram or ultrasound mammogram. And nowadays we are getting the temperature sensitive methods also. You can do it in your home. Okay, whenever there is a cancer is arising, it increases the temperature of the breast. So that method is also coming up actually. So other cancer is cervical cancer, which is highly preventable, okay, with vaccine alone, and also with a good hygiene, good sexual hygiene,
and doing like once they cross 20 years, when they finish their family, they should do a yearly once pap smear, and the newer methods whatever it is, they have to go to gynecologist. They should do an yearly cervical examination. And skin cancers, you can have an like breast examination, you have one whenever you're taking bath, you check the skin. Okay, is there any alteration in the thing? সো স্যারের কাছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে, যেহেতু স্যার আমরা আজকে ডিসকাস করছি ক্যান্সার এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে, এবং এই পর্যায়ে স্যার আমরা একটা প্রশ্নের উত্তর নিব যে আর্লি ডিটেকশন মানে খুব তাড়াতাড়ি ডিটেক্ট করাটা কতটা গুরুত্বপূর্ণ। স্যার এই প্রশ্নের উত্তর নিব, তার আগে আরেকটি বিরতি আছে, স্যার বিরতিতে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটি এ পর্যায়ে সময় হয়ে এসেছে আরও একটি বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটিতে। আমরা আজকে কথা বলছিলাম ক্যান্সার এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে, এবং একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম আবু কাউসার খান ইখলাস, আমি সাভার থেকে বলছি। জি, আমি যতটুকু জানি এনাম মেডিকেল কলেজ ক্যান্সার সেন্টার একটি পরিপূর্ণ ক্যান্সার সেন্টার। বাংলাদেশে ৬৮,০০০ গ্রামের মধ্যে প্রতিটা গ্রামেই ঈদের পক্ষে কম হলো ৫ মানুষ ক্যান্সার রোগী। আমার কাছে একটি অনুরোধ, এই সারা বাংলাদেশে একটি হাসপাতাল, একমাত্র এনাম মেডিকেল হাসপাতাল দ্বারা কি সম্ভব পুরো রোগীর ক্যান্সার সেবা দেওয়া? আর আরেকটি প্রশ্ন ডাক্তার চিন্নিকাটির সাথে, ব্রেস্ট ক্যান্সার যদি একটু বেশি ছড়ায় যায়, সেক্ষেত্রে কতটুকু কিউর হওয়ার সম্ভাবনা আছে বলে জানতে পারি কি আমি জানাব চিন্নিকাটি স্যার? জি দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা উত্তরটা নিচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। ডক্টর শ্রাবণের কাছে তার প্রশ্নটা ছিল যে ব্রেস্ট ক্যান্সার যদি একটু অ্যাডভান্স স্টেজে যায়, দেন হোয়াট ইজ দ্য রেট অফ কিউরেটেবল রেটটাকে আমরা আসলে কতটুকু ধরতে পারি? See, this is varies from patient to patient. Okay, and also advanced stage means it is locally advanced. And also age is a factor here. Age is also, there are so many factors which decides, and also like their financial status also. It based on so many factors, whether patient is tolerating whatever treatment we have it. আমাদের খুবই অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে সবাই পেশেন্টের জন্য, মতলব we can give an as I told you earlier, we can give a breast conservative surgery even at the metastatic stage, and we can treat with whatever chemotherapy is available. Nowadays we use an genetic based, because cancer is a genetic disease but is not hereditary. So cancer is genetic, because we treat with a genetic based medicine, so the curative chances are very high. See, normally whenever we talk about the survival, we talk about the quality of life, Gibor Moner. So that we talk about. Once we have one quality of life, then we control the disease, then you think about the curative disease. So in medical terms, curative means any patient which survives more than 5 years is called the curative, or it is under remission. But patient should follow also the lifestyle modifications, because once you are a cancer, so other cancers also come back. We call it the second cancers. So because of that, most of the time it depends on the patient. Because আমাদের যে কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে আমি দিয়ে দেব, মতলব ইট अगेन লাইক পেশেন্টস হ্যাজ টু চেঞ্জ देयर লাইফস্টাইল। সো স্যারের কাছে আমার প্রশ্ন থাকে, আমরা একদমই শেষ পর্যায়ে আছি আমাদের অনুষ্ঠানটি। দর্শকের আরেকটি প্রশ্ন ছিল যে এনাম ক্যান্সার হসপিটালে যেরকম আমরা A to Z একটা ট্রিটমেন্ট নিচ্ছি, আমরা সবসময় ডিসকাস করি যে সব ধরনের ট্রিটমেন্ট এখানে আছে, এরকম আরো হসপিটাল আমরা করতে পারি কিনা, বা এটারই আবার একটা শাখা করার কোনো প্ল্যান আছে কিনা? আদারওয়াইজ আমাদের দেশে ডেন্স পপুলেটেড কান্ট্রি, আমরা আসলে কতটুকু পারছি ট্রিটমেন্ট দিতে? আসলে এটা খুব প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক একটি বিষয়, কিন্তু প্রতি 1 মিলিয়ন পিপলের জন্য কিন্তু একটা ক্যান্সার সেন্টার থাকার কথা, কিন্তু আমাদের দেশে তো সেই সামর্থ্য নেই। সেই সামর্থ্য না থাকার কারণে আমাদের ক্যান্সার সেন্টার কিন্তু খুব অপতুল। প্রাইভেট আছে, আরও অনেকগুলো আছে, সিরাজগঞ্জে আছে, যেমন সিলেটে আছে, রংপুরে একটা আছে,
বিভিন্ন জায়গায় আছে, ঢাকাতে আরও কয়েকটা আছে, কিন্তু সব মিলে কিন্তু এটা যথেষ্ট নয়। আরও অনেক ক্যান্সার সেন্টার আমাদের জরুরি। তবে আমাদের ক্যান্সারের চিকিৎসা জানেন যে একটু ব্যয়বহুল, এটা অ্যাফোর্ড করার জন্য কিন্তু আমাদের যে রুগীদের সেই সামর্থ্য কিন্তু সবার নেই। যেটা চিন্নিকাঠি বলছিলেন যে পেশেন্টকেও হতে হবে, তাকেও স্বাবলম্বী হতে হবে যে আর্থিকভাবে সে যেটা প্রয়োজন সেটা ব্যয় করতে পারে। যেমন মেডিসিনের দাম তেমন রেডিওথেরাপিরও কিন্তু দাম। সেই জন্যে অনেক সেন্টার করলেই রোগী কিওর হবে এমন কথা না, এটা সরকারি পর্যায়ে করতে পারলে অনেকটা জনগণের সুবিধা হতে পারত। পেশেন্ট দেখা যাচ্ছে মাঝপথে চলে যায়, আর্থিক খরচের জন্য আসলে নিতে পারে না ট্রিটমেন্ট, অর্ধেক চিকিৎসা করে অনেক সময় চলে যায়, অনেক সময় চিকিৎসা শুরুই করতে পারে না। অনেক সময় হয় কি পরীক্ষা নিরীক্ষা করার পরে যে চিকিৎসাতেই যেতে পারে না, এমনও হয়। তো আমাদের দেশে অন্য অন্য দেশের মতো যদি হেলথ ইন্স্যুরেন্স থাকতো তাহলে কিন্তু মানুষ এই সুযোগটা নিতে পারতো। ইন্স্যুরেন্স কোম্পানি উইল পে, কারণ আমরা তো যারা ট্যাক্স পেয়ার, আমরা তো ট্যাক্স দিয়েই যাচ্ছি। আর ইন্স্যুরেন্স করলে ইন্স্যুরেন্স টাকা দিবে। তো এটা গভর্নমেন্ট চিন্তা করে দেখতে পারে। গভর্নমেন্টের ভূমিকাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গভর্নমেন্ট এটা চিন্তা করে দেখতে পারে এটা করার জন্য। হেলথ ইন্স্যুরেন্স স্যার, অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। আমরা একদমই শেষ পর্যায়ে আছি, আবার দেখা হবে আগামী পর্বে। স্যার অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এনাম ক্যান্সার হসপিটাল নিবেদিত হেলথ টক অনুষ্ঠানটিতে আমাদের আজকে আলোচনার বিষয় ছিল ক্যান্সার এবং তার আধুনিক চিকিৎসা, এবং আমরা আলোচনা করলাম আজকে প্রতিরোধ এবং কিভাবে আর্লি ডিটেক্ট করে ক্যান্সারের হাত থেকে আমরা অনেকাংশেই রক্ষা পেতে পারি। দর্শক, আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।